আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল, নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ, পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদেরকে আপনারা দেখতে দিন। জুলাই চার্টারে আওয়ামী লীগকে বাতিল ঘোষণা করতে হবে। এই ফ্যাসিজমের যত দোষক রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐক্যমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিস ও লেবার পার্টির বৈঠক, ফ্যাসিবাদীদের নির্বাচনের সুযোগ না দেওয়ার আহ্বান, দ্রুত জাতীয় ঐক্যের আশা আলী রিয়াজের। একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না কোনো কোম্পানি, সংস্কার কমিশনের প্রস্তাব, বাস্তবায়নযোগ্য সুপারিশ অবিলম্বে কার্যকরের আশ্বাস প্রধান উপদেষ্টার। ঈদ যাত্রার জন্য প্রস্তুত সড়ক, রেল, নৌপথ, চলবে বিশেষ ট্রেন। ফিটনেসবিহীন বাস চলাচল ঠেকাতে অভিযানে বিআরটিএ ও ডিএমপি, গ্যারেজ থেকে মুচলেকা আদায়। ঈদের আগে বেড়েছে নতুন নোটের দাম, নির্দেশনা অমান্য করে কেন্দ্রীয় ব্যাংকের সামনেই দেদারসে বিক্রি। অসাধু চক্রের দৌরাত্ম্য বন্ধের পরামর্শ বিশেষজ্ঞের। এবং সুন্দরবনে আবারও অগ্নিকাণ্ড, ঘন্টার পর ঘন্টা জ্বলছে কলমতেজি এলাকার বনভূমি। আশেপাশে পানির উৎস না থাকায় নেভাতে বেগ, ফায়ার লাইন কেটে ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা। অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানী শাহবাগে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে দলটির নেতারা বলেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না। এ সময় ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। স্লোগানে মিছিলে আবারও উত্তপ্ত রাজপথ। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে সরব জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে চলে বিক্ষোভ মিছিল। এর আগে বিক্ষোভ সমাবেশে এনসিপির শীর্ষ নেতারা বলেন, দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন, আর বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে দলটিকে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, যে বাংলাদেশে গুম খুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি তো হইতে পারে না। এনসিপি নেতারা বলেন, রাজনীতিতে ক্যান্টনমেন্টের হস্তক্ষেপ আর চলবে না। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই, কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে
গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। এনসিপি নেতারা বলেন, কোনো ব্যক্তি বা শক্তি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা হলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে দলটির লালবাগ থানা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে দাবি করে নাহিদ বলেন, প্রতিষ্ঠান নয়, দলীয়করণে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। রাজনৈতিক শূন্যতা তৈরি হওয়ায় এর আগেও সামরিক শাসন জারি হয়েছিল, যা কাম্য নয়। শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিবাদের দোসরদেরও বিচারের আওতায় আনার দাবি জানান এনসিপি প্রধান। আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এবং শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। পাশাপাশি দলটির আস্থাভাজন আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে মশাল মিছিল করে এ দাবি জানানো হয়। একই দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলেও মশাল মিছিল করেছেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির বিচার এবং শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণের দাবিতে মশাল মিছিল। এতে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শাহবাগে এসে ফ্যাসিস্টদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে 48 ঘন্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। এই আওয়ামী লীগকে অপসারণ করেন, আওয়ামী লীগকে ব্যান করেন এবং গুরুত্বপূর্ণ যত দপ্তরে তার লোক আছে সবাইকে আপনারা অপসারণ করেন। আপা আসবে, বাংলাদেশে অবশ্যই ফেরত আসবে, কিন্তু আসার পর ফাঁসির দড়িতে ঝুলবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায়ও মশাল মিছিল করেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। তারা বলেন, গণহত্যাকারী কোনো দলের রাজনীতি করার অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা খুলনা ছাত্ররা রাজপথ ছাড়বো না। আওয়ামী লীগ দলীয়ভাবে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমাদের একটাই দাবি। রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রশ্নের ধরন নিয়েই প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, কমিশনের সংস্কার প্রস্তাবের সুপারিশমালায় কয়েকটি দলের বক্তব্যের সঙ্গে মিল রয়েছে, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায়নের চেষ্টা চলছে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থেকে দ্রুত নির্বাচনের আহ্বান জানান মির্জা ফখরুল। জুলাই বিপ্লবের পর দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। এ নিয়ে বিভিন্ন কমিশন প্রস্তাবনা দেওয়ার পর গঠিত হয় জাতীয় ঐক্যমত কমিশন, যারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের সুপারিশ গ্রহণ করে নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে। এ লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাব চলতি মাসের শুরুতে পাঠানো হয় বিএনপির কাছে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরতে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শনিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কিছু সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, সংবিধানের প্রস্তাবনার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তা রাজনৈতিক দলের কাছে পাঠানো স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। সুপারিশমালায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এই সমস্ত কমিশনের এখতিয়ার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ঐক্যমত কমিশনের প্রশ্নমালার সঙ্গে কমিশন সদস্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্যের মিল থাকার কথা জানিয়ে বিএনপি মহাসচিব আহ্বান জানিয়ে বলেন, কোনো দলকে যেন রাজনৈতিক সুবিধা না দেয় বর্তমান সরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা
এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়াই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এমত অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা। রোববার জাতীয় ঐক্যমত কমিশনের কাছে বিএনপি তাদের মতামত ও পর্যবেক্ষণ জমা দেবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এতদিন গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছেন শেখ হাসিনা, এখন একই কাজ করছে আরেকটি শক্তি। শনিবার বিকেলে চট্টগ্রামে লেডিস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। এতে যোগ দেন দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে একভাবে বাধাগ্রস্ত করেছেন, এখন অন্যভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আরেকটি শক্তি। স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পলায়নের পরে বাংলাদেশের মানুষের ত্যাগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, সেটা রাজনীতিবিদদের অনুধাবন করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হবে। এদিকে সন্ধ্যায় রাজধানীর মালিবাগে 12 দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র, এখানে কিন্তু কোনো বিভেদ নেই। আসুন যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এ সময় তারেক রহমান আরো বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। এ দুটো বিষয় একসঙ্গে চলতে কোনো সমস্যা নেই। সংস্কার এবং নির্বাচন, এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোটারের বয়স 16 বছর ও প্রার্থীর ন্যূনতম বয়স 23 বছর করতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে দলটি জানায়, গণপরিষদের আদলে হতে পারে আগামী নির্বাচন। সংবিধান রচনা শেষে এই গণপরিষদই আইনসভা হিসেবে কাজ করবে। সংলাপের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য তৈরি করতে জাতীয় ঐক্যমত্য কমিশনে অবস্থান তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। রোববার কমিশনের সংস্কার বিষয়ে অবস্থান জানাবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর সারোয়ার তুষার জানান, নতুন বাংলাদেশ গড়ার কারিগর তরুণদের ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে দলটি। তাই ভোট দেওয়ার বয়স 16 বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর করার প্রস্তাব করবে এনসিপি। আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স 18-র নিচে হওয়ার কারণে। এটা আমরা যৌক্তিক মনে করছি না। এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স মানে 16 বছর বয়স থেকে, এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে 16 বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করব। যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর।
আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে। আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে জানান এই এনসিপি নেতা। সংবিধান সংস্কার কাজ শেষ করে নির্দিষ্ট সময় পর এই গণপরিষদেই আইনসভায় রূপান্তরিত হতে পারে বলেও মনে করে দলটি। আর সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দেয়া হবে। গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন 140 দিন কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা হওয়া শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকে আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই 111টি সুপারিশ কিভাবে বাস্তবায়নযোগ্য তার ব্যাখ্যা জানতে চাইবে এনসিপি। তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে একমত হলেও প্রাদেশিক ব্যবস্থার বিরোধিতা করেছে লেবার পার্টি। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে সংস্কারের বিষয়ে অবস্থান তুলে ধরেন নেতারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই জাতীয় ঐক্য তৈরি হবে বলে আশাবাদ জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সংলাপ। শনিবার সকালে প্রথমে যোগ দেন খেলাফত মজলিসের 8 সদস্যের প্রতিনিধি। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে সংলাপে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের ডক্টর ইফতেখারুজ্জামান, পুলিশ সংস্কার কমিশনের সফর রাজ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ 6 জন। সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, সংলাপের মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যেই তৈরি হবে চূড়ান্ত প্রস্তাবনা। মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব। আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। 2 ঘন্টার সংলাপ শেষে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার দাবি জানিয়েছেন তারা। জানান 166টি প্রশ্নমালার মধ্যে 140টিতে একমত হয়েছে তার দল। ফ্যাসিবাদ এবং তার দোসর যারা আগামী নির্বাচনে তারা আসার সুযোগ নাই, তাদের বিরুদ্ধে বিচার করতে হবে। বিচার করার পরে যদি প্রমাণিত হয় যে তাদের কেউ কেউ আসতে পারে, তখন দেখা যাবে। এটা এই মুহূর্তে সুযোগ নাই, কারণ আওয়ামী লীগের পুনর্বাসনের কথা অনেকে বলছে, কেউ রাজি না, আমরা রাজি না। বেলা 11:30টার পর সংলাপে অংশ নেয় লেবার পার্টির 12 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার সংলাপ শেষে দলটির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে এবং প্রাদেশিক ব্যবস্থার বিপক্ষে তার দল। 166টি প্রশ্নমালার মধ্যে 147 বিষয়ে একমত হওয়ার কথা জানান তিনি। বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে। আমরা এই যে 4টা প্রদেশের কথা বলা হয়েছে, আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদের দিকে, কারণ আমাদের দেশ উত্তরপ্রদেশ, আপনারা জানেন যে বাংলাদেশের মতো জায়গাতে প্রদেশগুলো হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। 20 মার্চ এলডিপির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবনা নিয়ে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, একটি কোম্পানি শুধু একটি গণমাধ্যমের মালিক হতে পারবে বলে প্রস্তাব দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইনেরও সুপারিশ করা হয়। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা। 2 দফা সময় বাড়িয়ে 120 দিনে প্রতিবেদন তৈরি করেছে জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন সদস্যরা। এ সময় যেগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব তা কার্যকরের আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। স্বার্থের কোনো বিষয় ছিল না। পরে যমুনার সামনে সংবাদ সম্মেলনে হাজির হন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ। জানান, সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়ন, এক মালিকের 2 গণমাধ্যম না থাকা, সাংবাদিকতায় প্রবেশের সর্বনিম্ন যোগ্যতা স্নাতক ডিগ্রি, বেতন শুরুতে 9ম গ্রেডে রাখা সহ 20 দফা সুপারিশ দেওয়া হয়েছে। ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না। যিনি টেলিভিশনের মালিক তিনি সংবাদপত্রের মালিক হতে পারেন না, আবার যিনি সংবাদপত্রের মালিক তিনি টেলিভিশনের মালিক হতে পারেন না। গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন্দ্রীভূত থাকলে সেটাকে ব্যক্তির স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়। এ সময় কামাল আহমেদ জানান, আওয়ামী লীগ আমলে শুধু দলীয় পরিচয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমের লাইসেন্স। এসব প্রতিষ্ঠানের ভীষণ ছিল সরকারের তোষামোদি করা। আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন
তাদের মিশন স্টেটমেন্ট কী ছিল? মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না, যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার। আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই, আমি সরকারের ডিজিটাল ভিশনকে তুলে ধরতে চাই, সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই। কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার স্থায়ী ভিত্তি রচিত হবে বলে মত কামাল আহমেদের। এই গণমাধ্যমে নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন বাস চলাচল ঠেকাতে মাঠে নেমেছে বিআরটিএ ও ডিএমপি। রাজধানীর গাবতলী থেকে আমিনবাজার পর্যন্ত সব গ্যারেজে অভিযান চালিয়ে সতর্ক ও মুচলেকা গ্রহণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঈদ এলেই রংতুলির আঁচড়ে পুরনো লক্কর ঝক্কর বাসকে চকচকে করে তোলার পায়তারা শুরু করে কিছু অসাধু পরিবহন মালিক শ্রমিক। ফিটনেসবিহীন এসব যান ব্যবহার করা হয় ঈদে ঘরমুখী যাত্রী পরিবহনে। এসব বাসে চড়তে একদিকে যেমন গুনতে হয় বাড়তি ভাড়া, অন্যদিকে যুক্ত হয় দুর্ঘটনার ঝুঁকি। এবারের ঈদে এমন দৌরত্ব দমনে শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল থেকে বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এ সময় বেআইনি কাজের জন্য কারখানা মালিকপক্ষকে সতর্ক করে মুচলেকা নেন আদালত। ফিটনেসবিহীন লক্কর ঝক্কর যে সমস্ত গাড়িগুলো রাস্তায় যে নষ্ট হয়ে যেতে পারে এবং যার ফলে অনেক দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়, তাছাড়া অ্যাক্সিডেন্টেরও ঝুঁকি বেড়ে যায়, এগুলো যাতে কমিয়ে আনা যায়, তো সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, ঈদে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই ফিটনেস চেকিং ও সৌন্দর্য বর্ধনে রং করা হয়। ঈদ আসলে একটু রং চং করে, ডেকোরেশনের কাজ একটু করে সৌন্দর্যের জন্য। এইটার মানে এইটা না যে এটার নাই, মডেল নাই বা ফিটনেস নাই। বলছে যে ট্রেড লাইসেন্সটা করতে আর এসব গাড়ি যেন এখানে না নামাই। ঈদযাত্রায় ঝুঁকি নিরসন ও নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান ও টহল বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ। প্রচুর পরিমাণে টহল টিম, পেট্রোল টিম আমাদের নিয়োজিত করা হয়েছে। চেকপোস্ট আমরা রাখছি রাতে এবং দিনে। সড়কপথে এবার ঈদযাত্রা শুরু হবে আগামী 24 তারিখ থেকে। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। টাকা বেচা কেনার বৈধতায় যেখানে নেই, সেখানে আবার ঈদ সামনে রেখে নতুন নোটের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু চক্র। তাদের এই দাম বৃদ্ধিকে উস্কে দিয়েছে ঈদে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত। টাকার হাটে বেড়েছে মৌসুমি বিক্রেতাদের দৌরাত্ম্য। বান্ডেল প্রতি খরচ পড়ছে 400 থেকে 500 টাকা। এই চক্রকে থামাতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার তাগিদ বাংলাদেশ ব্যাংকের। সাইফুল ইসলামের রিপোর্ট। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিচেই 10 টাকার একটি বান্ডেল বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। বাড়তি দাম হাঁকানোর বিষয়ে জানতে চাইলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অনেকে সটকে পড়েন। চলতি বছরের জন্য নতুন নোট না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খোলা বাজারে যা পাওয়া যাচ্ছে তা মূলত 2 বছর আগের নোট। গুলিস্তান ও মতিঝিলের বিক্রেতারা 5 টাকার বান্ডেল 150 টাকার বেশি ও 10 টাকায় বেশি নিচ্ছেন 400 থেকে 500 টাকা। বছরের ব্যবধানে দ্বিগুণ দাম নিচ্ছেন 150 টাকার বান্ডিলেও। এবার কোনো টাকা ছাপানো হয় না, যার জন্য এখানে আসলাম যদি পাই। আগের বছরে কিনা স্টক করে রাখছিল এগুলো, অথচ বাংলাদেশ ব্যাংকের সামনেই টাকা পাওয়া যাচ্ছে নতুন টাকা। নতুন নোটের নিয়মিত বিক্রেতাদের দাবি, মৌসুমী ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়ায় তারা বাধ্য হচ্ছেন বেশি দামে বিক্রি করতে। ব্যবসায়ীদের কাছে ছিল, এর কাছ থেকে আমরা ব্যাংক থেকে দিছে, এগুলো আগেরগুলো দিছে, নতুনগুলো দেয় না। খোলা বাজারে এভাবে টাকা বিক্রি করা বৈধ নয় বলে জানাচ্ছেন আর্থিক খাত বিশ্লেষকরা। এটা পুরাতন নোট হতে পারে বা নতুন নোট হতে পারে। 10 টাকার মধ্যে তো কোনো তখন নতুন নোট হলেও এটার ভ্যালু 10 টাকা, পুরাতন হলেও এটার ভ্যালু 10 টাকা। এখন নতুন নোটটা কেনার জন্য যদি আপনি পুরাতন 12 টাকা দিয়ে দিয়ে নতুন 10 টাকার নোটটা কিনতে হয়, এটা তো অবৈধ। এসব অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকা নেই উল্লেখ করে সহকারী মুখপাত্র জানান, ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। সরকারি নির্দেশনার কারণে বড় থেকে নতুন টাকা ছাড়া বন্ধ আছে এবং সত্যিকার অর্থে বন্ধ আছে। বাজারে হয়তো যেগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে আগে বিভিন্ন সময়ে বিভিন্ন জন যখন নিয়েছে সেগুলোই তারা বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এইগুলো আর কন্ট্রোল করা এখানে সম্ভব না, এখানে পুলিশের আসলে যথেষ্ট সহায়তা দরকার। আগের দেয়া ঘোষণা অনুযায়ী 19 মার্চ থেকে নতুন নোট ছাড়ার কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের নাফ নদীতে নৌকাডুবিতে 4 রোহিঙ্গা মারা গেছেন। 25 জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। তবে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ রয়েছেন এক বিজিবি সদস্য। বিজিবি জানায়, শুক্রবার ভোর রাতে শাহপুরের দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তলা ফেটে যায়।
খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের নিয়ে তাদের উদ্ধারের জন্য এগিয়ে গেলে 25 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার কাজ চলাকালে এক বিজিবি সদস্য নিখোঁজ হন, তার সন্ধানে অভিযান চলছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4 ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। সকাল 10টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে। আগুন যেন ছড়াতে না পারে সেজন্য চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে পানির উৎস 3 কিলোমিটার দূরে থাকায় তারা পাইপ টানার কাজ করেছেন। খালে জোয়ার হলে আগুন নিয়ন্ত্রণে নৌপথে পানির পাম্প নেওয়া হবে। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আগুনের চারিদিকে মাটিতে আমরা এই নালার সিস্টেমে কাজ বন বিভাগের লোকজন এবং আমরা মিলে উঠে সহযোগিতা করাতে সেটা এখন নিয়ন্ত্রণ না, বিস্তার লাভ করে না, আগুনটা প্রসারিত হবে না। আর এই সন্ধ্যা হয়ে যাওয়াতে লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আপাতত কাজটা আমরা ভিতরে ঢুকতেছি না। আমরা ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা আবার কাজ শুরু করব। ছুটির দিনে জমজমাট ঈদের কেনাকাটা। রাজধানীর মার্কেট শপিং মলগুলোতে এখন ক্রেতার উপচে পড়া ভিড়। সাধ্যের মধ্যে খুঁজে নিচ্ছেন পছন্দের পোশাক, জুতা, প্রসাধনী। রমজানের শেষ দিকে নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এবার মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে হাই হিল। অনেকেই আবার বেছে নিচ্ছেন ফ্যান্সি ধরনের জুতা। এদিকে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য ছেলেদের পছন্দ লোফার কিংবা হাফ লোফার ধরনের জুতা। বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরাও এসেছেন নিজের পছন্দের জুতা বেছে নিতে। পাম্প শুরুর দিকে এবার বেশি ঝোঁক বাচ্চাদের। বিক্রেতাদের আশা ঈদের আগের চাঁদ রাত পর্যন্ত ভিড় থাকবে জুতার দোকানে। তবে এবারে দিনের বেলায় ভিড় বেশি, রাতে ক্রেতা উপস্থিতি কম। তীব্র ঠান্ডায় শিলংয়ে অনুশীলনে আজও ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। বারবার ভেন্যু পরিবর্তনের কারণে মনোসংযোগে ব্যাঘাত ঘটছে কাবরেরার দলের। তবে প্রতিকূলতার মাঝেই প্রস্তুতি সেরে ভালো করতে চায় লাল সবুজ। ভারতের শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশন গ্রাউন্ড 2 থেকে বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার। শিলংয়ে আসার পর আজও বাংলাদেশ দলকে অনুশীলন নিয়ে পড়তে হয়েছে নানা ভোগান্তিতে। কয়েক দফা ব্যাঘাত ঘটার পর অবশেষে বাংলাদেশ দল অনুশীলন করার সুযোগ পেয়েছে। আজকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল বিকেলে, এরপর সন্ধ্যা 6টায়। এরপর 3 দফা পেছানোর পর সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ দল অনুশীলন করার সুযোগ পেয়েছে। গ্রাউন্ড 2তে অনুশীলনের ভেন্যু নিয়ে নানা ধরনের সমস্যায় ফেলেছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। বাট আজ আমাদেরকে বাংলাদেশ দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেছেন যে তারা এ ধরনের সমস্যার জন্য তৈরি হয়েই আছেন এবং যে ধরনের প্রতিকূলতা আসুক না কেন বাংলাদেশ দল আসলে জয়ের জন্য মুখিয়ে আছে এবং তারা এসবকে অজুহাত না, তারা নিজেদের সীমাবদ্ধতাকে মাঠে সেটার প্রভাব পড়তে দিতে চান না এবং মাঠের লড়াইয়ে সেরাটা দিতে চান বাংলাদেশ দলের ফুটবলাররা। তো আজকে কিন্তু বাংলাদেশ দলের অনুশীলনে ভারতীয় সাংবাদিকরাও আছেন। এ কারণে কিন্তু আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে অনুশীলনে কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হবে। তো কোচ আমাদেরকে জানিয়েছেন তারা মূলত আজকে ট্যাকটিক্সের উপর গুরুত্ব দিতে চান, কিন্তু যেহেতু ভারতীয় সাংবাদিকরা আছেন তাই শুরুতে এই বিষয়গুলো আমাদেরকে জানাতে দেননি। আজকে তীব্র ঠান্ডা শিলংয়ে, তবে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করার কারণে এই ঠান্ডার সঙ্গে কিন্তু বাংলাদেশ দল মানিয়ে নিতে পেরেছে। তো আমার কাছে এই ছিল বাংলাদেশ দলের প্রস্তুতির সবশেষ খবর। এ পর্যায়ে শেষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল, নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশ, পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা দেখছে বিএনপি। ঐক্যমত্য কমিশনের প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলের ঐক্য চান তারেক রহমান। একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না কোনো কোম্পানি। সংস্কার কমিশনের প্রস্তাব, বাস্তবায়নযোগ্য সুপারিশ অবিলম্বে কার্যকরের আশ্বাস প্রধান উপদেষ্টার। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।